হ্যাঁ, ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, স্বাগতম স্বাগতম স্বাগতম। ফিজিক্সের ফার্স্ট ক্লাস। আগে কাজের কাজটা সেরে নিই, তারপরে যাবতীয় নিয়ম কানুন, রুলস রেগুলেশনস কি কি করতে হবে, কি প্রসিডিউরে এগোতে হবে লাস্টে ডিসকাস করছি। আগে মেন পারপাসটা, মেন কাজটা ফুলফিল হয়ে যাক। কি বলছে ডিসকাশনে, কি আছে? লেকচার নাম্বার 1 বেসিক্স। অ্যাজ ইউজুয়াল অলওয়েজ বেসিক্স থেকে ডিসকাস করা হবে। মোমেন্ট অফ ফোর্স, একটা নতুন ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা জানবো, মোমেন্ট অফ ফোর্স। কাপল, স্যার আমরা যে কাপল জানি সেটা একদম নয়, ফিজিক্সের কাপল। ফিজিক্সের কাপল কি জানবো? ইকুইলিব্রিয়াম প্রিন্সিপাল অফ মোমেন্ট। প্র্যাকটিক্যালি এইখানে লেকচার 1-এই চ্যাপ্টারের 90% সিলেবাস ডান হয়ে যাবে। লেকচার 2-তে অল্প একটু করব, তারপরে সাবস, তারপরে নিউমেরিক্যালস ফোকাসড। ঠিক আছে? তো তার জন্য লেকচার 1-এর বেসিক্সটা ক্লিয়ার থাকাটা দরকার। চলো, ইয়েস, ফার্স্ট প্রশ্ন, রিজিড বডি কি জিনিস? নর্মাল বডি আমরা শুনেছি, বাট হোয়াট ইজ আ রিজিড বডি? কি বলা হচ্ছে পড়ে দেখ। বলছে ফিজিক্সে রিজিড বডি ইজ আ সলিড বডি, কঠিন বডি হবে, ইন হুইচ ডিফরমেশন ইজ জিরো, মানে কোন রকম ডিফরমেশন কাজ করছে না। or so small that it can be neglected, মানে স্যার বলছি the distance between any two given points on a rigid body remains constant, এটা আরেকটা ডেফিনেশন, regardless of external force. A rigid body is usually considered as a continuous distribution of mass. Okay, আমাদের এই চ্যাপ্টারে বা এন্টায়ার ফিজিক্সে তোর ম্যাক্সিমাম যে বডি নিয়ে কাজকর্ম করা হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি রিজিড বডি হয়। আমরা বলি এ বডি মুভস উইথ দিস অ্যান্ড দ্যাট, প্র্যাকটিক্যালি কিন্তু রিজিড বডি নিয়ে মেনলি কাজ করা হয়। এরকম দেখ, এটা একটা রড আছে, রড, সাপোজ এই রডটা রিজিড, শক্ত। রিজিড মানে বাংলায় বলে দৃঢ়, শক্ত পোক্ত, প্রচন্ড হার্ড যেটা। এর এই যে দুটো পয়েন্ট আছে এ অ্যান্ড বি চুজ করলি, এই দুটো পয়েন্টের মাঝখানে ডিস্টেন্স মেজার করলি, সাপোজ 5 সেন্টিমিটার। তুই এই ডিস্টেন্সটা মেজার করেছিস সাপোজ কলকাতাতে, ফ্লেভারটা নে, হলো। তুই অবজেক্টটাকে নিয়ে গেলি অন্য একটা প্লেসে, তুই দেখলি ওদের মধ্যে ডিস্টেন্স, ওই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স 5 সেন্টিমিটার মেনটেন হচ্ছে। মেবি তুই অবজেক্টটাকে মুনে নিয়ে গেছিস, একদম কলকাতা থেকে মুনে ডাইরেক্ট ফ্লাইট, কারেক্ট? বা এটাও হতে পারে তুই অবজেক্টটাকে এদিক থেকে 100 নিউটন, এদিক থেকে 100 নিউটন ফোর্স অ্যাপ্লাই করেছিস। ইরেসপেক্টিভ অফ দ্যাট এই দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স 5 সেন্টিমিটার আছে। তাহলে আমি বলবো কনক্লিউশন বলবো রড ইজ রিজিড বডি, বা রড ইজ রিজিড। এই রডটা হচ্ছে রিজিড বডি। ক্লিয়ার? একদম ধরতে পারলি? ইজি, শাবাশ। রিজিড বডি মানে যার মধ্যে যে কোনো দুটো পয়েন্টের মধ্যে ডিস্টেন্স কখনো চেঞ্জ হবে না। এবার রড মানে তুই ভাবতে পারিস এর মধ্যে প্রচুর ছোট 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 মাস আছে, ওই জন্য বলছি একটা রিজিড বডি কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ মাস। ওকে, when rigid body can have motion, রিজিড বডি কখন মোশনে যেতে পারে? ভেরি বেসিক কোয়েশ্চেন। রিজিড বডি মোশন তখনই যাবে যদি ওকে তুমি ফোর্স দাও। ইয়েস, সিম্পল, নিউটনস ল, কারেক্ট? আচ্ছা, আরেকটা জিনিস বলবো রিজিড বডি বিষয়ে,
রিজিড বডি কি বললো, যে ওকে যদি আমি ফোর্স দিই মোশন করবে। সিম্পল, কমন সেন্স, কমন সেন্স, তাই তো? মনে রাখবি এখানে কাইন্ড অফ মোশন বলছে, এটা মনে রাখ, বাণী বলে লিখে রাখি। ইন নেচার পারফেক্ট or ideal rigid body doesn't exist। এটা ফার্স্ট কথা। নেচারে কিন্তু পারফেক্ট রিজিড বডি বা আইডিয়াল রিজিড বডি বলে আজ অব্দি কাউকে পাওয়া যায়নি। তাহলে এবার প্রশ্ন, তাহলে স্যার আমাদের চারপাশে যারা আছে তারা কি? উই হ্যাভ অলমোস্ট পারফেক্ট রিজিড বডি, রিজিড বডিজ আমাদের কাছে যে আছে সেগুলো অলমোস্ট পারফেক্ট রিজিড বডি। স্যার এক্সাম্পল যেমন ধরে নে অ্যাসফাল্ট, স্টোন। অ্যাসফাল্ট বুঝিস তো, রাস্তা যেটাতে পিচ করা হয়, অ্যাসফাল্টের পাথর বলে অ্যাসফাল্ট, স্টোন। দেখবি রাস্তার যে খোয়া বলে, খোয়া, ছোট ছোট খোয়া হয় না, প্রচন্ড হার্ড হয়, প্রচন্ড হার্ড হয়। হার্ড মার্বেল বলস, মার্বেলের যে ছোট ছোট বলগুলো হয় গুলি বলে, কাঁচের হয়, যেগুলো কিন্তু হার্ড, ওগুলো মারলে ভেঙে যায় কিন্তু ওরকম ভাবে ডিফর্ম হয়ে যায় না। ব্রিটল, ওটা ব্রিটল, বুঝলি, ভেঙে যায়, কিন্তু গোলটা সাইজ চেঞ্জ হয়ে ট্রায়াঙ্গেল হয়ে গেল তা কিন্তু হয় না, এক্সেট্রা। ঠিক আছে? আমাদের চারপাশে মেটাল বলসও বলতে পারিস, অনেক মেটাল বলসও রিজিড বডির মতো বিহেভ করে। মেটাল বলস দেখবি সাইকেলের স্পোকে থাকে, গাড়ির স্পোকে থাকে, এদেরকে আমরা অলমোস্ট রিজিড বডি, অলমোস্ট পারফেক্ট বলে ধরি। নেচারে আজ অব্দি পারফেক্ট রিজিড বডি পাওয়া যায়নি, কারণ কজ all bodies get deformed by force। তুই যদি ফোর্স অ্যাপ্লাই করিস কিছু না কিছু ডিফরমেশন আসবেই। রিজিড বডি ডিফরমেশন আসা উচিত নয়, বাট নেচারে পারফেক্টলি সেটা হয় না। পারফেক্ট রিজিড বডি আমাদের হাতে নেই। ক্লিয়ার একদম? ঠিক আছে, চলো গেলাম। আচ্ছা, রিজিড বডির কি কি মোশন হবে, কি কি মোশন রিজিড বডির হতে পারে? মোশন অফ আ রিজিড বডি, একটা রিজিড বডির কি কি মোশন আমরা চিন্তা করি। অনেক রকম মোশন হতে পারে, তিনটে ক্যাটাগরিতে বলতে পারি। ফার্স্টে হচ্ছে ট্রান্সলেশনাল or linear motion, translational or linear motion, right? সেকেন্ড হচ্ছে rotational or rotatory motion, লাস্টেরটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস, মিক্সড মোশন, মিক্সড মোশন, কারেক্ট। মিক্স মানে রোটেশনাল প্লাস ট্রান্সলেশনাল মিশিয়ে। ট্রান্সলেশনাল করতে গিয়ে কি লাগে? ফোর্স লাগে, ফোর্স এফ লাগে। ট্রান্সলেশনাল মোশন করতে গেলে ফোর্স লাগে। রোটেশনাল মোশন করতে গেলে বাবু টর্ক লাগে, টর্ক। টর্কের এটা সিম্বল, বা এইভাবেও ডিনোট করতে পারিস, এটাকে বলে টাউ। এই সিম্বলটা হচ্ছে গ্রিক সিম্বল টাউ, টর্ক। আর মিক্স তো বুঝতেই পারছিস দুটোর কম্বিনেশন।
এই টর্কটাই হচ্ছে যেটা শুরুতে হেডিং এ ছিল মোমেন্ট অফ ফোর্স। মোমেন্ট অফ ফোর্স একেই আমরা পড়বো। ফোর্স অলরেডি 9 এ পড়ে এসেছিস, চ্যাপ্টারই ছিল ফোর্স অ্যান্ড মোশন। ক্লিয়ার হলো? বল, কোনো কোয়েশ্চেন, এনি ডাউট? ঠিক আছে, এগোই। রবারের বল অ্যাবসলিউটলি রিজিড বডি নয়, ওর মধ্যে রিজিডিটি তো নেই একদম। রবারের বলকে রিজিড বডি বলাই যাবে না। যারা রিজিড বডি নয় তাদের বলা হয় নন রিজিড বা প্লাস্টিক বডি। প্লাস্টিক মানে নয় কিন্তু যে প্লাস্টিক দিয়ে তৈরি, প্লাস্টিক মানে ফিজিক্সে হচ্ছে নন রিজিড বডি। তো রাবারের বল হচ্ছে নন রিজিড। ঠিক আছে, চল। এটা বেসিক জিনিস, এটা 9এও ডিসকাশন করা হয়ে থাকে অনেক সময়। লিনিয়ার মোশন, রোটেশনাল মোশনের ডিফারেন্স। লিনিয়ার মোশন, একটা স্টেশনারি রিজিড বডি মুভ করছে স্ট্রেট লাইনে, কেন? অ্যাপ্লিকেশন অফ ফোর্স। লিনিয়ার মোশন বা ট্রান্সলেটরি মোশন। রোটেশনাল, by the application of force the body rotates about an axis passing through a point। তাহলে মোশনটাকে বলবো রোটেশনাল মোশন। তুই বলতে পারিস স্যার একটু আগে তো তুমি বললে যে রোটেশনাল মোশন করতে গেলে টর্ক লাগবে, তাহলে তো এখানে বলছে যে ফোর্স লাগবে। একটু পরেই তুই জানতে পারবি যে টর্কের ফর্মুলাতেই ফোর্স আছে। ঠিক আছে, রোটেশনাল মোশনে শুধু ফোর্স হলে হয় না, ফোর্সের সাথে পারপেন্ডিকুলার ডিস্টেন্স মাল্টিপ্লাই করতে হয়, তবে টর্ক আসে। ওই জন্য ফোর্স দেওয়া আছে, টর্কের ফর্মুলায় যেহেতু ফোর্স আছে। Here the motion of the body is in the direction of the force। যেদিকে ফোর্স দিবি অবজেক্ট সেই ডিরেকশনে মুভ করবে, যেদিকে ফোর্স দিবি সেই ডিরেকশনে মুভ করবে। Here the body rotates and turning effect of force acts। এখানে বডি ঘুরে, বডি রোটেট করে এবং টার্নিং এফেক্ট কাজ করে। টার্নিং এফেক্ট মানে টর্ক, টর্ক কাজ করে বা টার্নিং এফেক্ট কাজ করে। এক্সাম্পল গুলো নিজে পড়, ফটাফট নিজে পড় এক্সাম্পল। ঠিক আছে, স্ট্রেট লাইনে মুভমেন্ট দেখ, লাস্টে লিখে দেওয়া আছে ইন আ স্ট্রেট লাইন। ওখানে বলা আছে আর্থ ঘুরছে, রোটেশনাল মোশন। প্ল্যানেট ঘুরছে সানের চারপাশে, রোটেশনাল মোশন। মুন আর্থকে সেন্টার করে ঘুরছে, রোটেশনাল মোশন। তোর মাথার উপর পাখা ঘুরছে, রোটেশনাল মোশন। এটাও লিখতে পারিস মোশন অফ ফ্যান, মোশন অফ ফ্যান। এছাড়া রোটেশন অফ ডোর, দরজা খোলা, এটা কিন্তু রোটেশনাল মোশন। খেয়াল করবি একটা কার্ভে খোলে দরজা, যেখানে যেখানে হিঞ্জড আছে, হিঞ্জ দরজা, স্লাইড দরজা নয়, হিঞ্জ দরজা, কার্ভে খোলে। ঠিক আছে, কোনটা কোনটা? রোটেশন অফ আর্থ, আচ্ছা পুশিং আ বল অন দা ফ্লোর, হ্যাঁ হ্যাঁ মিক্সড মোশন তো, কিন্তু লিনিয়ার মোশনও তো হচ্ছে। পুশিং আ বল মানে কি বলতো, এটা এটা পুশিং আ বল মানে এখানে ভাবতে হবে ভারী কোনো বলকে পুশ করছিস, ঠেলছিস। কোন একটা ভারী একটা বলকে পুশ করছিস, ঠেলছিস, তাহলে বল না বলে বডি বলে দে। এবার মানে দাঁড়াবে একটা বডিকে পুশ করছিস, তাই তো? ঠিক আছে, চল। এই যে আমাদের পুরো চ্যাপ্টার একে নিয়েই, মোমেন্ট অফ ফোর্স কে নিয়েই। ওর অন্য নাম কি? দ্য টার্নিং এফেক্ট অফ ফোর্স। ফোর্স আছে, হ্যাঁ, ফোর্স ঘোরাবে, টার্ন করাবে, রোটেশন করাবে। ফোর্স রোটেশন করাবে, তাহলে ফোর্সের টার্নিং এফেক্ট,
ফোর্সের রোটেশনাল এফেক্ট যে কোয়ান্টিটি তাকেই নাম দেওয়া হয়েছে মোমেন্ট অফ ফোর্স। মোমেন্ট অফ ফোর্স অন্য নাম হচ্ছে টর্ক। মোমেন্ট অফ ফোর্সকে আর একটা নাম দেওয়া হয়েছে টর্ক। এর সিম্বল জেনে নে। সিম্বল অফ মোমেন্ট অফ ফোর্স অর টর্ক একটু আগে বললাম, এই ঢেউ দিয়ে এটা টাও বা এটা টাও সিম্বল। হ্যাঁ, টাও 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 বলা হয়। টাও গ্রিক না ল্যাটিন কিছু একটা হবে, টাও বলা হয়। মোমেন্ট অফ ফোর্সের সিম্বল, মোমেন্ট অফ ফোর্সের সিম্বল। ঠিক আছে, মোমেন্ট অফ ফোর্সকে মাপা হয় কি করে? টাও ইকুয়ালস টু ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, রাইট? এটা আরো ডিটেলসে বলছি। এই যে হাউ উই ক্যান মেজার মোমেন্ট অফ ফোর্স, মাপবো কি করে? কি বলছে দেখ, দ্য মোমেন্ট অফ ফোর্স অর টর্ক ইজ মেজার্ড বাই ডুইং প্রোডাক্ট, মাল্টিপ্লাই করবো কার কার? ম্যাগনিটিউড অফ ফোর্স এন্ড, এই লাইনটা ভালো করে পড়বি, পারপেন্ডিকুলার ডিস্টেন্স অফ দ্য লাইন অফ অ্যাকশন অফ ফোর্স ফ্রম দ্য AOR অ্যাক্সিস অফ রোটেশন। ভালো করে বুঝে নে, কারণ এই জিনিসটাই সবাই বুঝতে পারে না, অনেকে সামস করতে প্রবলেম হয়। বুঝে নে কি বলতে চাইছে। পারপেন্ডিকুলার ডিস্টেন্স সমস্ত পারপেন্ডিকুলার ডিস্টেন্স নয়, সেই পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিবি যেটা লাইন অফ অ্যাকশন অফ ফোর্স ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন। দেখ, আবার একটা রড নে, রড, এইটা একটা অ্যাক্সিস, বুঝলি? এইটাকে বলে অ্যাক্সিস অফ রোটেশন। দেখবি অনেক বইতে AOR লেখা থাকে। এই অ্যাক্সিসের রেসপেক্টও ঘুরতে পারবে, লাইক দিস, এরকম আছে তো, এই পোর্শনটা ওদিকে যাবে, এই পোর্শনটা এদিকে আসবে, রোটেশন করতে পারবে, বুঝলি? ওইভাবে আমি ওপরে দেখিয়ে দিলাম। এইবারে তুই এখানে ফোর্স অ্যাপ্লাই করলি, সে F, তাহলে এই পয়েন্টের রেসপেক্টে ঘুরতে পারবে। এখানে ধরনের হিঞ্জড করা আছে, এটা হচ্ছে হিঞ্জড, হিঞ্জড অর পাইভোটেড, মানে আটকে দেওয়া, পাইভোটেড পয়েন্ট, ওটা ওখানে আটকে দেওয়া হয়েছে। সাপোজ সাপোজ ঠিক আছে, তুই ফোর্স অ্যাপ্লাই করলি, ও এই দিকে মোশন করবে, এই যে ডিস্টেন্সটা বাবু, এইটা হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, ধরে আর বললাম। খেয়াল কর, পারপেন্ডিকুলার ডিস্টেন্স টু দ্য লাইন অফ অ্যাকশন অফ ফোর্স। পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোথায় টানবি? যেখানে ফোর্সের লাইনটা আছে। ফ্রম কার থেকে টানবি? কার থেকে টানবি? অ্যাক্সিস অফ রোটেশন। তাহলে এখানে টর্ক কি বলবি? মোমেন্ট অফ ফোর্স কি বলবি? টাও। আমি এটা ইউজ করব, টাও ইকুয়ালস টু ফোর্স, ম্যাগনিটিউড জানিস তো, মড নিলে হয়ে যায়, ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম অ্যাক্সিস অফ রোটেশন। তার মানে টর্ক ইকুয়ালস টু কি দাঁড়ালো? F, এখানে আমি কত নিয়েছি? R, F ইন্টু R, F ইন্টু R, F ইন্টু R। বল রে, বুঝতে পারলি? তাহলে টর্ক বা মোমেন্ট অফ ফোর্স, তার ফর্মুলা দাঁড়ালো ফোর্স ইন্টু পারপেন্ডিকুলার ডিস্টেন্স। কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্স কোথা থেকে নেব বল? আমার মাথা আমার মুন্ডু, অ্যাক্সিস অফ রোটেশন থেকে নেব। কোথা থেকে নেব জিজ্ঞাসা করেছি? নেব নেব অ্যাক্সিস অফ রোটেশন থেকে নেব। কোথায় গিয়ে থামবো? যেখানে ফোর্সের লাইন রয়েছে, বুঝলি? ফ্রম লেখা আছে না, ফ্রম দ্য অ্যাক্সিস অফ রোটেশন। যদি এখানে অ্যাক্সিস হতো, আমি এখান থেকে নিয়ে লাইন অফ অ্যাকশন অফ ফোর্সে গিয়ে থামতাম। ঠিক আছে, বেশ। একটা সুন্দর কোয়ান্টিটি শিখলাম, যা ক্যালকুলেশন সব এঁকে দিয়ে হবে। এই চ্যাপ্টারে একটাই ফর্মুলা, এটাই চিন্তা করে দেখ।
সারা চ্যাপ্টারে একটা ফর্মুলা, বোর্ডসে প্রতিবারে একটা না একটা সামস দেবেই দেবে, মানে 3 to 4 মার্কস পাক্কা, এই একটা ফর্মুলা দিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে হেন তেন করে, সিঙ্গেল ফর্মুলা। চল, ইউনিট চেয়েছে এবং ওদের মধ্যে রিলেশন চেয়েছে, চল তাহলে টর্ক অর মোমেন্ট অফ ফোর্স টাও, কি ফর্মুলা লিখলাম বল, একটু আগে লিখলাম বল। আরটা কি, রেডিয়াস? রেডিয়াস বলাও ভুল হবে না, বাট প্রিসাইজলি কি অ্যাকচুয়ালি? পারপেন্ডিকুলার axis of rotation, good, force into r, ব্র্যাকেটে লিখে দিলাম, আর একবার মনে করে নে, r হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম axis of rotation। চল ইউনিটস, ফার্স্টে এসআই তে চিন্তা করি। স্যার ফোর্সের তো নিউটন হয়, হ্যাঁ স্যার। আর এর তো মিটার হয়, নিউটন ইন্টু মিটার, ইয়েস। সিজিএস এ डाइन इंटू सेंटीमीटर या फिर डाइन के डीवाईएनओ লেখা হয়, डीवाईएनओ লেখা হয়, তাই তো? আচ্ছা, এদের মধ্যে রিলেশন যদি বলি, রিলেশন বললে কি বলবো? রিলেশন বললে অলওয়েজ রেশিওতে চলে যাবি, 1 নিউটন ইন্টু মিটার বাই 1 ডাইন ইন্টু সেন্টিমিটার। ওকে, 1 নিউটন কত রে? 1 নিউটন মানে কত ডাইন বল দেখি? 10⁵ क्या बात है, 10⁵ ডাইন। মিটার মানে 10 স্কোয়ার সেন্টিমিটার বাই নিচে 1 ডাইন ইন্টু সেন্টিমিটার, কেটে যাচ্ছে পুরোটা কেটে গিয়ে 10⁷ হচ্ছে। তাহলে দেয়ারফোর 1 নিউটন ইন্টু মিটার ইকুয়ালস টু 10⁵ ডাইন ইন্টু সেন্টিমিটার। বল, একদম ইজি, ক্লিয়ার? চলো নেক্সট, এই যে মোমেন্ট পড়লি, মানে মোমেন্ট অফ ফোর্স বা টর্ক, টর্কের টাইপস আছে, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। নিজেও হয়তো বুঝতে পেরেছি যে হ্যাঁ স্যার আমি ক্লকওয়াইজ ঘোরাতে পারি বা অ্যান্টি ক্লকওয়াইজ। দেখ, আর কোনোভাবে ঘোরানোর চান্স নেই, তাই না? হয় ক্লকওয়াইজ যাবি নাহলে অ্যান্টি ক্লকওয়াইজ যাবি, এছাড়া আর কি যাবি? তো টর্কেরও দুটো ভাগ আছে, ক্লকওয়াইজ মোমেন্ট আর অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। কোনটা কি বলছে দেখ, একটু বুঝে নে। দেখ, টর্কের দুটো ডিভিশন, একটা হচ্ছে ক্লকওয়াইজ টর্ক বা ক্লকওয়াইজ মোমেন্ট, আর একটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। ক্লকওয়াইজ মোমেন্ট, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট, ঠিক আছে? মানে কিরকম বল রে? 1 নিউটন বাই 1 নিউটন ইনটু মিটার তো 10⁷ বাই সেন্টিমিটার। ও হ্যাঁ, 10⁷ হবে লাস্টেটা তো। এবার ঠিক আছে, বাকি অল ওকে? ঠিক আছে, চল। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ক্লকওয়াইজ টর্ক মানে এখানে হিঞ্জড করা আছে, এটা পাইভোটেড আছে, আটকে দেওয়া আছে। ক্লকওয়াইজ কিভাবে হবে? ও যদি এদিকে রোটেশন করে, এটা ক্লকওয়াইজ বোঝায়, তার মানে এইভাবে আমি ফোর্স দিতে পারি, এইভাবে আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি, যদি অন্য কোনো ফোর্সের এফেক্ট না থাকে, পসিবিলিটি আছে এইভাবে রোটেশন করবে।
ক্লকওয়াইজ রোটেশন করবে, এটাকে বলে ক্লকওয়াইজ টর্ক। অ্যান্টি ক্লকওয়াইজ বুঝতে পারছো, নর্মালি এইভাবে চিন্তা করতে পারি, এইভাবে ফোর্স দিলাম ও এইভাবে ঘুরবে, সো দিস ইজ অ্যান্টি ক্লকওয়াইজ মোশন বা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন বলতে পারো, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন বলতে পারো। ঠিক আছে, এই গল্প। খেলাটা হচ্ছে, এতে তো কোনো ঝামেলা কিছু নেই, খেলাটা হচ্ছে বাবু দিয়ে মানে প্লাস মাইনাস নিয়ে। মনে রাখবি, এটা আগেই কোথাও লিখে দেওয়া উচিত ছিল আমার, এইখানেই বলে দিই, এইখানে বলে দিই, টর্ক or moment of force, মাথায় রাখবি is a vector quantity, ও কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি। ভেক্টর কোয়ান্টিটি মানে জানিস তো, ওর কাছে ভ্যালু আছে, ভ্যালু মানে হচ্ছে ম্যাগনিটিউড, ওর কাছে ম্যাগনিটিউড আছে, ওর কাছে ডিরেকশন আছে, আর ও কি করে, ফলোজ ভেক্টর অ্যালজেব্রা। ভেক্টরের পার্সোনাল অ্যালজেব্রা আছে, হায়ার ক্লাসে পড়বো আমরা, সেটা ফলো করে। টর্ক কিন্তু তিনটেই ফলো করে, টর্ক তিনটেই ফলো করে। সো ভেক্টর, সেটা নিশ্চয়ই জানিস, ভেক্টর কোয়ান্টিটি বললে অলওয়েজ ডিরেকশন দেওয়াটা দরকার, প্লাস মাইনাসের একটা ব্যাপার থাকে। তো জেনে রাখ ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ টর্ক বা ক্লকওয়াইজ মোমেন্টকে নেগেটিভ নেওয়া হয়েছে। কেন এরকম, এটা কনভেনশন, এটা কনভেনশন, বুঝলি? বহুকাল আগে ফিজিক্সের কোনো মানে বৃদ্ধ কোনো দাদু বা দিদাকেও বলে গেছিল, ব্যাস সবাই সেটা মানতে শুরু করেছে, আমরাও মেনে নিয়েছি, চেঞ্জ করার দরকার পড়েনি। ঠিক আছে, চেঞ্জ না করেও এত দূর চলে আসা গেল টেকনোলজিক্যালি, ঠিকই আছে, অসুবিধা নেই। ঠিক আছে, তো ওয়ার্ল্ড ওয়াইড আমরা ওটাই ধরে নিই, অ্যান্টি ক্লকওয়াইজ টর্ককে পজিটিভ, ক্লকওয়াইজ কে নেগেটিভ, মানে উল্টো মাথায় রাখ, অ্যান্টি ক্লকওয়াইজ পজিটিভ, ক্লকওয়াইজ নেগেটিভ, কনভেনশন একটা। ঠিক আছে, যদি এক্সাম কোয়েশ্চেনে বলে দেয় যে তুমি অ্যান্টি ক্লকওয়াইজ কে নেগেটিভ নাও, তখন আলাদা ব্যাপার, না বলে দিলে অলওয়েজ অ্যান্টি পজিটিভ ক্লক নেগেটিভ ট্রিট করা হয় টর্ক। এটা মাথায় রাখলে কিন্তু সামসে কাজে লাগবে। সামসে কিন্তু প্লাস মাইনাস ভুল করলে টর্কের ক্যালকুলেশনে জিরো। কেন স্যার? কারণ টর্ক ভেক্টর কোয়ান্টিটি, ওর তো প্লাস মাইনাস ওর জন্য ইম্পর্টেন্ট, ঠিক তাই তো? সাবাস। নেক্সট, দরজা কিভাবে দেওয়া নেওয়া হয়, টর্ক কিভাবে কাজ করে, ছবিটা একবার দেখে নে, কোথায় কি আছে একবার দেখে নে। একটা সুন্দর টুপি পরে তুই দাঁড়িয়ে আছিস, একবার ভিউ নিয়ে নে, ডেসক্রিপশনটা নেক্সট পেজে আছে। দরজার হিঞ্জড পোর্শনটা জেড অ্যাক্সিসে আছে, দেখ লেখা আছে জেড অ্যাক্সিসে আছে। ঠিক আছে, তুই টপ ভিউ নিচ্ছিস, টপ ভিউ, তুই এই উপর থেকে ভিউটা নিচ্ছিস, দেখা যাচ্ছে? এখান থেকে টপ ভিউ নিচ্ছিস, ঠিক আছে? ইয়েলো কালারটা বুঝতে পেরেছিস তো, যেখানে হাত দিয়েছে, দেখ পি পয়েন্ট, এটা পি 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 পয়েন্টটা, ওটা ইয়েলোটা হচ্ছে পি পয়েন্ট, অ্যাকচুয়ালি ইয়েলোটা হচ্ছে পি পয়েন্ট, পিটা একটু শিফট করে গেছে, এটা পি পয়েন্ট। ঠিক আছে, দেখ তিনটে ফোর্স দেখানো হয়েছে এখানে, একটা তুই হিঞ্জড, যেখানে হিঞ্জ আছে, হিঞ্জড পার্ট, সেখানে তুই ফোর্স দিতে পারিস F2 দিলি, বা দরজার প্যারালালি ফোর্স দিলি F1,
অথবা পি পয়েন্টে দেখ তুই পারপেন্ডিকুলার ফোর্স দিতে পারিস F3, ঠিক আছে। নিচে কি বলছে দেখ, F1 and F2 will not produce rotation, F1 and F2 রোটেশন প্রডিউস করতে পারবে না, কি রে তাই তো। আমি যদি দরজার হিঞ্জে ফোর্স দিই দরজা খুলবে? পসিবল। যদি দরজার প্যারালাল ফোর্স দিই পসিবল? খেয়াল করেছিস আমি কিন্তু ফোর্স দিচ্ছি, আমি একটু আগে এটাই চিল্লিয়ে চিল্লিয়ে বলছিলাম যে রোটেশন ক্রিয়েট করতে ফোর্স সাফিসিয়েন্ট নয়, ফোর্সের সাথে কি লাগবে, কি লাগবে রে? ইয়েস, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। তুই যতক্ষণ না পি পয়েন্টে ফোর্স দিবি, এই যে হিঞ্জ থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, দিস ডিস্টেন্স, এই যে ডিস্টেন্সটা পারপেন্ডিকুলার ডিস্টেন্স আর আসবে না, আসবে না, টর্ক ক্রিয়েশন হবে না, টর্ক ক্রিয়েশন হবে না। কারেক্ট? দেখ ডেসক্রিপশন দেখ, আহ সুন্দর পয়েন্টস করে লেখা আছে, এক্সামে পয়েন্টস করে লিখবি, টিচার পাগল হয়ে যাবে। টু ওপেন অর শাট আ ডোর উই অ্যাপ্লাই ফোর্স F3, কিভাবে দিচ্ছি? নর্মাল টু দ্য ডোর at its handle P at a maximum distance from the hinges as shown on the diagram. We see that force applied at the hinge, যে ফোর্সটা তুই হিঞ্জে দিয়েছিস, or the force parallel to the door will not be able to open the door, তাই তো। applied to the hinge, হিঞ্জে কোনটা দিয়েছি? F3, parallel to the door কোনটা দিয়েছি? F কত দিয়েছি? F, আচ্ছা F2 আর F1, F1 F2, but a smaller force applied perpendicularly, দরজার ওই যে এতে কি যেন বলে, হ্যান্ডেলে, তুই ছোট ফোর্স দে কিন্তু পারপেন্ডিকুলারলি দে, পারপেন্ডিকুলারলি নিয়ার টু দ্য ফ্রি এন্ড, দরজার ফ্রি এন্ডে শেষের দিকে, প্রডিউসেস, কি প্রডিউস করে? টর্ক প্রডিউস করে, যেটা দরজাকে খুলতে সাহায্য করে, বুঝলি? তাহলে এখানে মোমেন্ট অফ ফোর্স, খেয়াল কর বাবু, টাও কি আসছে? ফোর্স ইন্টু আর, তাই তো, পারপেন্ডিকুলার ডিস্টেন্স। এখান থেকে দুটো কনক্লুশন গ্রো হচ্ছে, টাও প্রপোর্শনাল টু এফ, খেয়াল কর, and secondly tau proportional to r। তার মানে দেখবি অনেক সময় দরজায় আমরা খুব জোরে ফোর্স দিয়ে ফেলি, এটা ফার্স্ট কেস, হিউজ জোরে ফোর্স দিলি দুম করে দরজা খুলে গেল, বাড়ির লোক চেঁচিয়ে উঠলো ভাঙবি নাকি, এইটা ফোর্স দিয়েছিস, টর্ক বেড়ে গেছে। আরেকটা জিনিস চিন্তা কর, দরজার যে লক গুলো থাকে, দরজার যে লক গুলো থাকে সেটা একদম সাইডে থাকে, খেয়াল করেছিস? একদম সাইডে থাকে, কেন বলতো? যদি আর বাড়ে তাহলে টর্ক বাড়বে, ডোর উইল ওপেন ইজিলি, ভেবে দেখ, লজিক্যালি ভাব। যদি মাঝখানে থাকতো, এখানে থাকতো, ডিস্টেন্সটা তো কম হতো, এটা ধরে নে R1, এটা ধরে নে R2, তাহলে R1 লেস দেন R2, তাহলে টর্ক কম হতো না? টর্ক কম হওয়া মানে দরজা খোলা চাপের হয়ে যেত, ওই জন্য একদম সাইডে লাগানো হয় দরজার যে লক গুলো, যেটা আমরা ইউজ করে মুভ করি, বুঝলি? গুড। নেক্সট, হাউ টর্ক অ্যাক্ট when use a spanner, ওই যে নাট বল্টু ঘোরাতে ইউজ করা হয়, এটা আমি বলবো না, নিজে পড়ে বোঝ, ঠিক আছে? ছবি দিয়ে দিচ্ছি দেখ, আমার বিশ্বাস বুঝতে পারবি, একবার দেখ নিজে। বল, ইজি?
গুড। এক্সামে একটা রাফ স্কেচ গুলো কিন্তু করে দিবি, তাহলে কি হবে, তোর অ্যান্সারটা অনেক কম্প্যাক্ট হবে, ভালো হবে, কম্প্যাক্ট হবে। নাহলে তো কথায় সবাই লিখবে না, এক্সেপশনাল না অ্যান্সার হবে যদি ছবিটা রাফলি প্র্যাকটিস করে নিবি। চল, কাপল। কাপল বাস্তব জীবনের কাপল, তোমাদের বন্ধু বান্ধবের কাপল, আর ফিজিক্সের কাপল তো বললাম আলাদা। কিন্তু কাপল মানে কি, দুজন, দুজন দুজন, টু পিপল। তো ফিজিক্সেও কাপল মানে দুজন, কিন্তু দুজন কে, দুজন ফোর্স, দুজন ফোর্স, ঠিক আছে। কাপল মানে টু ফোর্সেস। দেখ, টু ইকুয়াল অ্যান্ড প্যারালাল ফোর্সেস, যারা সেম লাইনে কাজ করছে না, বুঝলি? একটা লাইন আছে, এখানে একটা ফোর্স, এখানে একটা ফোর্স, না না না, এরা কাপল না, এরা কাপল না। ফিজিক্স কি বলছে, দুটো ইকুয়াল ফোর্স হবে, অপোজিট ফোর্স হবে, নট অ্যাক্টিং অ্যালং দ্য সেম লাইন, একই লাইনে কাজ করবে না, তারা একটা কাপল, ঠিক আছে। তাদেরকে বলবো একটা কাপল। মনে রাখবি, রোটেশন ক্রিয়েট করতে গেলে না কাপল দরকার। একটু আগে বলছিলাম না, রোটেশন ক্রিয়েট করতে টর্ক দরকার, ওটা বেসিক কথা। যদি ডিপলি অ্যানালাইসিস করিস, অ্যাকচুয়ালি রোটেশন ক্রিয়েট করতে কাপল দরকার, বুঝলি? কাপল আসে টর্ক থেকে, কাপল আসে টর্ক থেকে। কেউ যদি জিজ্ঞাসা করে যে রোটেশন কেন ক্রিয়েট হয়, সব থেকে বেস্ট অ্যান্সার হচ্ছে কাপল কাজ করে বলে। বুঝতে পারলি, ধরতে পারলি? হ্যালো হ্যালো, গুড। টর্ক, অবভিয়াসলি টর্ক কাজ করে, কিন্তু টর্কের বেটার ভার্সন হচ্ছে কাপল। আস্তে আস্তে স্ট্যান্ডার্ড গুলো জানতে পারবি। ফ্যান্টাস্টিক, এক্স্যাক্টলি তাই। কাপল ইজ আ কম্বিনেশন অফ টু টর্ক, দুটো টর্ক কাজ করে, দুটো টর্ক মানে টর্ক আছে, কিন্তু অ্যাকচুয়াল মোশন, রোটেশনাল মোশন ক্রিয়েট করে কাপল, যেটা দুটো টর্কের কম্বিনেশনে তৈরি। কিভাবে দেখ, কি আচ্ছা, এক্সাম্পলটা পড়ে নে, ট্র্যাডিশনাল এক্সাম্পল। দরজা যে ওপেন করছিস, হ্যাঁ, দরজা যে ওপেন করছিস, ওখানে কিন্তু কাপল কাজ করে। তুই বলিস স্যার ফোর্স কাজ করছে, তো টর্ক তো না, ওখানেও ইকুয়াল এন্ড অপোজিট ফোর্স কাজ করছে। কিভাবে বলছি দেখ, এটা একটা এক্সাম্পল নিতে পারিস। সেকেন্ড নিতে পারিস স্টিয়ারিং হুইল, এটা ভালো বুঝতে পারবি। স্টিয়ারিং হুইল অফ কার, এখানেও কাপল ফোর্স ক্রিয়েটস রোটেশন। স্টিয়ারিং হুইল ঘোরে, কাপল কাজ করছে। কিভাবে দেখ, কিভাবে দেখ, স্টিয়ারিং হুইল মোটামুটি এই টাইপের হয়, এরকম হয় নরমালি। এই দিকে একটা ফোর্স অ্যাপ্লাই করলি, তার মানে এই ফোর্সটা অ্যাকচুয়ালি এইভাবে কাজ করছে, এইভাবে কাজ করছে। এফ, খেয়াল করবি তোকে অপোজিটে এদিকে একটা ফোর্স দিতে হয়, খেয়াল করেছিস? সেটা ইকুয়াল অ্যান্ড, মানে ইকুয়াল অ্যান্ড অপোজিট হতে হবে। এই দেখ, এইটা হচ্ছে ও, এই ও পয়েন্টের রেসপেক্টে ঘুরছে, এই ও পয়েন্টে আছে অ্যাক্সিস অফ রোটেশন, বুঝলি? তাহলে এইটা একটা ডিস্টেন্স আর, আর1 ধরে নে, এইটা একটা ডিস্টেন্স আর2 ধরে নে। তাহলে এখানে মোমেন্ট অফ কাপল মানে টর্ক, মোমেন্ট অফ কাপলে, ঘিবলি কাবলি, মোমেন্ট অফ কাপল অর টর্ক। খেয়াল কর বাবু, দুটো টর্ক এখানে অ্যাড হচ্ছে, টাউ1 প্লাস টাউ2। এবার তুই বলতে পারিস স্যার 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 টর্ক তো ভেক্টর কোয়ান্টিটি, আগে চেক করো যে দুটো একই ডিরেকশনে আছে কিনা। আরে ভাই, এ ঘোরাবে এদিকে, এ ঘোরাবে এদিকে, চেক করে দেখ একই ডিরেকশন। অ্যাড করতে পারবো, আরামসে অ্যাড করতে পারবো, তাই না?
দুটো দেখ অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাচ্ছে, তাহলে F ইন্টু R1 প্লাস F ইন্টু R2, তাহলে F কমন নিলে এই টোটাল ডিস্টেন্সটা দাঁড়াবে R1 প্লাস R2। তার মানে ফোর্স ইন্টু R1 প্লাস R2 কে বলে কাপল আর্ম। ঘটনা সেম, ঘটনা সেম, কিন্তু অ্যাপ্লিকেশনটা, অ্যাপ্রোচটা ভাব। দেখ বুঝতে পারলি কিনা। ক্লিয়ার? গুড। তাহলে মাথায় রাখিস, এবার থেকে যখনই বলবে রোটেশন কেন ক্রিয়েট হয়, তুই বলবি অ্যাকচুয়াল রোটেশন ক্রিয়েট করে টর্ক, মানে ওর মধ্যে সরি অ্যাকচুয়ালি ক্রিয়েট করে কাপল, যার মধ্যে টর্ক ইনভলভ আছে। টর্ক তো আছেই না, তাও দুটো টর্ক থাকে অ্যাকচুয়ালি। চলো গেলাম গেলাম ইকুইলিব্রিয়াম। ইকুইলিব্রিয়াম মানে একদম চিল, শান্তিপূর্ণ জীবন, একদম চিল লাইফ, একদম শান্তি, প্রশান্তিপূর্ণ জীবন কখন আসতে পারে। ইকুইলিব্রিয়াম মানে কি? একটা বডির ওপর কোনো নেট ফোর্স নেই, কোনো নেট টর্ক নেই। নেট ফোর্স নেই মানে খেয়াল কর, ট্রান্সলেশনাল মোশন নেই। নেট টর্ক নেই মানে রোটেশনাল মোশন নেই, রাইট? তাহলে কি বলছে দেখ নেক্সট লাইনে, a simple mechanical body is said to be in equilibrium if it experiences neither linear acceleration nor angular acceleration, তাই তো? একই কথা বলেছে দেখ, when a number of forces acting on a body produces no change in its, মানে বিভিন্ন অ্যাসপেক্টে ডেফিনেশন দিয়েছে, তার স্টেট অফ রেস্ট পাল্টাচ্ছে না লিনিয়ার বা রোটেশনালে, তাহলে বলবো বডিটা আছে ইকুইলিব্রিয়াম। মানে লিনিয়ার মোশন হচ্ছে না, রোটেশনাল মোশন হচ্ছে না। কেন হচ্ছে না? নেট ফোর্স জিরো, নেট টর্ক জিরো। টাইপস: স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, ডাইনামিক ইকুইলিব্রিয়াম। ক্লাস 11-এ গেলে আরো অনেক ইকুইলিব্রিয়াম হয়, জানতে পারবি। এই দুটো হচ্ছে বেসিক। বল, ক্লিয়ার? বোঝা গেল? তাহলে একটা বডি নেট ফোর্স জিরো, নেট টর্ক জিরো, ইকুইলিব্রিয়াম। চল স্ট্যাটিক, স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। আন্ডার দ্য ইনফ্লুয়েন্স অফ সেভারাল ফোর্সেস, একটা বডির উপর অনেক ফোর্স কাজ করছে, একটা বডির উপর অনেক ফোর্স কাজ করছে, কিন্তু বডিটা আলটিমেটলি মুভ করছে না। একটা বড় পাথরকে, ভারী পাথরকে যদি সবাই মিলে ফোর্স দিস বাট মুভ করাতে না পারিস, তাহলে আমি বলবো বডিটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়ামে আছে। তুই কুচবি করে নে, ওর রেস্ট পজিশন চেঞ্জ করতে পারলি না। সো দ্য বডি ইজ ইন স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। পড়ে দেখ, এক্সাম্পলটা পড়ে দেখ নিজে। কি এগ্রি? একটা বুক যদি আমি দেখি প্র্যাকটিক্যালি, একটা টেবিল আছে, বইয়ের টেবিল, এখানে একটা এরকম বুক রেখে দিয়েছিস, এই বুকের নিচের দিকে একটা ওয়েট কাজ করছে এমজি। এই যে টেবিলটা আছে না, টেবিলটা ওকে একটা রিয়াকশন দেয় এন, এটাকে বলে নরমাল রিয়াকশন। নরমাল রিয়াকশন at static equilibrium, যখন স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম আসে n ইকুয়ালস টু w ইকুয়ালস টু mg। ব্যাস এটাই, এটাই। বুকটা কিসে থাকবে? রেস্টে থাকবে। কিন্তু মনে রাখিস নরমাল কে দিয়েছে? টেবিল দিয়েছে। গ্র্যাভিটি কে দিয়েছে? আর্থ দিয়েছে। বইয়ের উপর দিয়েছে, বই সেটা টেবিলে অ্যাপ্লাই করেছে, ঠিক আছে? weight of the book is exerted on the table vertically downward and balanced by force of reaction, normal মানে perpendicular, normal reaction by the table। চল
ডাইনামিক মানে মুভ করছে। When a body remains in the same state of motion, rotational বা translation under the influence of several forces, বডির আছে ডাইনামিক। আচ্ছা, মানে স্টেট অফ মোশনটা সেম আছে, কিরকম দেখ, রেইন ড্রপ, এটা ভালো গল্প শুনে রাখ। এই যে বৃষ্টির ফোঁটা আছে না, বৃষ্টির ফোঁটা প্রথম নিচের দিকে পড়ে আকাশ থেকে, নিচের দিকে পড়তে পড়তে ওর তো নিচের দিকে কি কাজ করে, ওয়েট কাজ করে। একদম কারেক্ট স্যার। এয়ার যে আছে, এয়ার এয়ার কি করে জানিস, এয়ার ওই বৃষ্টির ড্রপকে ওপরের দিকে ভিসকাস ফোর্স দেয়। ভিসকোসিটি বলে একটা জিনিস হয়, ভিসকাস ফোর্স দিয়ে ওকে ওপরের দিকে ঠেলে, এবং যখন ওই ভিসকাস ফোর্স আর ওয়েট ব্যালেন্স হয়ে যায় তখন ওই এয়ার মানে ওই বৃষ্টির ফোঁটাটা, রেন ড্রপটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে নিচের দিকে পড়ে। ভেবে দেখ, নেট ফোর্স 0 কিন্তু মোশন হচ্ছে, নেট ফোর্স 0 মোশন হচ্ছে, তাকে বলা হয় ডাইনামিক ইকুইলিব্রিয়াম। কারেক্ট। এবং ওই ভেলোসিটিকে সায়েন্সের ভাষায়, ফিজিক্সের ভাষায় বলে টার্মিনাল ভেলোসিটি। টার্মিনাল ভেলোসিটি। তাহলে কি বুঝলাম, এটা একটা ধরনের রেন ড্রপ আছে, রেন ড্রপ, যা হচ্ছে না, এটা ওয়েট কাজ করছে, এয়ার ওকে উপরের দিকে দেয়, এফ একটা ফোর্স, এটাকে বলে ভিসকাস ফোর্স or viscous drag। ভিসকাস ফোর্স দেয় উপরের দিকে, ঠিক আছে, তার ফলে কি হয়, ওর নিচের দিকে রেনড্রপটা কি হয়, নিচের দিকে একটা ভি নট কনস্ট্যান্ট ভেলোসিটিতে পড়ে। ভি নট হচ্ছে কনস্ট্যান্ট velocity of raindrop, এটাকেই বলা হয় টার্মিনাল ভেলোসিটি। এখানে আরেকটা ফোর্সের কন্ট্রিবিউশনও নিতে পারিস, সেটা হচ্ছে বয়ান্ট ফোর্স। হোপফুলি বয়ান্ট ফোর্স জানিস, সেও উপরের দিকে কাজ করে, ইউ, বয়ান্ট ফোর্স। ইউটা এখানে লিখে দিচ্ছি, কোথায় লিখবো, ইউ ইকুয়ালস টু বয়ান্ট ফোর্স। বুঝলি? তাহলে এখানে কি হয়, এখানে তোর বয়ান্ট ফোর্স প্লাস ভিসকাস ফোর্স ইকুয়ালস টু ওয়েট হয়। বয়ান্ট ফোর্স উপরের দিকে কাজ করে, বাধা দেয়, ভিসকাস ফোর্স উপরের দিকে, ওয়েট নিচে, দুটো ব্যালেন্স হয়ে গিয়ে আলটিমেটলি কনস্ট্যান্ট ভেলোসিটি আসে। ঠিক আছে, ক্লিয়ার? চল, আচ্ছা, অলরেডি আমরা জেনে ফেলেছি, তাও আর একবার রিভাইজ হয়ে যাবে, একটু ভালোভাবে লেখা আছে। নেট ফোর্স 0 হতে হবে, রেজাল্ট্যান্ট অফ অল দা ফোর্সেস 0। তারপরটা কি বলছে, নেট টর্ক 0 হতে হবে, তাই তো? আচ্ছা, প্রথমটা দেখ, এইভাবে ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন লিখে দিবি, সামেশন অফ নেট ইকুয়ালস টু 0। এইখানে কি লিখবি, সামেশন অফ টর্ক নেট ইকুয়ালস টু 0। হ্যাঁ স্যার। এবার বাবু, একটা বডিতে টর্ক কি হতে পারে, ক্লকওয়াইজ হতে পারে, অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, তাই না? আচ্ছা, অ্যান্টি ক্লকওয়াইজ টর্ককে কি নেওয়া হয়, পজিটিভ না নেগেটিভ? পজিটিভ। তাহলে দেখ, সাম অফ কি বলছে, সাম অফ নেট টর্ক 0। তাহলে আমি বলতে পারি সাম অফ নেট টর্ক মানে কি, অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক প্লাস সাম অফ ক্লকওয়াইজ টর্ক ইকুয়াল টু 0। হ্যাঁ স্যার। তুই বলবি স্যার অ্যান্টি ক্লকওয়াইজ তো পজিটিভ হয়, ক্লকওয়াইজ তো নেগেটিভ হয়, তাহলে স্যার তোমার তো এখানে একটা মাইনাস নেওয়া উচিত। একদম ঠিক বলেছিস,
একদম ঠিক বলেছিস, এটা হলো। তাহলে কি দাঁড়াচ্ছে দেখ, সামেশন অফ অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক ইজ ইকুয়ালস টু সামেশন অফ ক্লকওয়াইজ টর্ক, বুঝা গেল? और total anti-clockwise moment মানে torque equals to total clockwise moment, এটাই বলা আছে দেখ, sum of anti-clockwise moment is equals to sum of clockwise moment about the same axis, obvious axis same হতে হবে ভাই, axis same না হলে কি হবে, দুটো অন্য সিনারিও হয়ে যাবে না, কমন সেন্স। ঠিক আছে বস, ওকে, হ্যালো হ্যালো, গুড। এই যে লাস্টের ইকুয়েশনটা লিখলি, এইটা দিয়েই সামস গুলো হবে, টর্কের ফর্মুলা কাজে লাগবে এখানে, অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক বের করবি, ক্লকওয়াইজ বের করবি, ইকুয়াল করে দিবি সাম শেষ। এই যে লাইনটা লিখলি এইটাকেই বলে প্রিন্সিপাল অফ মোমেন্ট বা প্রিন্সিপাল অফ টর্ক, প্রিন্সিপাল অফ মোমেন্ট অর প্রিন্সিপাল অফ টর্ক, টর্কের প্রিন্সিপাল, টর্কের প্রিন্সিপাল। পড়ে দেখ, algebraic sum of moment মানে algebraic sum of torque due to all the forces about axis of rotation is 0, sum of net torque 0, তাহলে বলবো বডিটা আছে ইকুইলিব্রিয়ামে, তার মানে sum of clockwise moment equals to sum of anti clockwise moment। যেমন এই যে ফিজিক্যাল ব্যালেন্স, বিম ব্যালেন্স বাজার করতে গেলে যেটা ব্যালেন্স করা হয়, কি হয় ওখানে, মাপে কি করে, প্রিন্সিপাল অফ মোমেন্ট। এই যে তোরা কি বলে ওইটাকে, শীর্ষ, শীর্ষ বলে তো, একদিকে বসিস একদিকে উঠিস, কি বলে রে, শীর্ষ বলে, বাংলায় বলি ঢেকুচকুচ, আরো অন্য কিছু বলে হয়তো। ওগুলোতে কি হয়, অ্যাকচুয়ালি কি কাজ করে, প্রিন্সিপাল অফ মোমেন্ট, ব্যালেন্স হয়। দেখবি একজন নিচে নামলে একজন উপরে ওঠে, সাম অফ ক্লকওয়াইজ টর্ক ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক হয়, তখন কি হয়, ব্যালেন্স হয়ে যায়। মানে এখানে অ্যাড করে দিবি হেয়ার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন অ্যাড করবি, ইমপ্রেশন দারুণ ক্রিয়েট হয়। সামেশন অফ সরি নেট টর্ক 0, সো আমি বলবো সামেশন অফ অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক ইজ ইকুয়ালস টু সামেশন অফ ক্লকওয়াইজ টর্ক, সিম্পল সিম্পল। এটাই হচ্ছে প্রিন্সিপাল অফ মোমেন্ট, প্রিন্সিপাল অফ মোমেন্ট। এই যে প্রিন্সিপাল অফ মোমেন্ট এখানে শিখছিস, এটা কত জায়গায় কাজে লাগবে জানিস, উইল বি হেল্পফুল ইন ক্লাস 11 and 12, এই জিনিসটা, ইয়েস। ওখানে মানে এত ইজি ইজি সাম দেবে না, কিন্তু এমন সাম দেবে যেখানে এই কনসেপ্টটা কাজে লাগবে, ওখানে ফায়দা হয়ে যাবে। ওকে, চল। এই তো ভাই আগেই বলে দিয়েছি, মোমেন্ট অফ ফোর্স কি, স্কেলার না ভেক্টর? তাহলে স্টেটমেন্টটা কারেক্ট না ভুল? ভুল একদম। তাহলে কি বলবো, মোমেন্ট অফ ফোর্স ইজ আ স্কেলার কোয়ান্টিটি, ফলস, ফলস। মোমেন্ট অফ ফোর্স is a vector quantity, it have হবে, কি আছে, কি আছে এখানে নিচে লিখছি। এক নম্বর ম্যাগনিটিউড, ওর কাছে ম্যাগনিটিউড আছে, ডিরেকশন আছে, আর সেকেন্ড ম্যাগনিটিউড আছে, ডিরেকশন আছে, আর বলবো ওবেজ লজ অফ ভেক্টর এডিশন,
বা ভেক্টর অ্যালজেব্রা, শুধু তো অ্যাডিশন নয়, এন্টায়ার ভেক্টর অ্যালজেব্রা ফলো করতে হবে। ভেক্টর অ্যালজেব্রা রুলস এন্ড রেগুলেশনসও মেনে চলে। ওকে, চল পরেরটা, যা কনসেপ্ট শিখলি তার উপর। ফার্স্ট সাম ক্লাস 10 এর ফিজিক্সের, 1 মিনিট সময় দিলাম, কর, খাতায় কর। দেখ কি বলছে, এ বি সি আর 3 ফোর্সেস এই দিকে কাজ করছে, each of magnitude 4 নিউটন, সো দিস ইজ 4 নিউটন, তাই তো? হ্যাঁ, এটাও 4 নিউটন, এটাও 4 নিউটন। পয়েন্ট ও, একটা কিছু পয়েন্ট আছে, which force has the least moment about o, ও এর রেসপেক্টে যে কোনো একটা ফোর্সকে ঘোরাবি তবেই না মোমেন্ট আসবে, তাহলে ক্যালকুলেট কর, which force has the least moment about o। দেখ দেখ বাবু দেখ, মোমেন্ট আমি একটু আগে বললাম মানে টর্ক ইজ প্রপোর্শনাল টু আর, তাই তো? কেন? কারণ ফোর্সটা এখানে সেম আছে, তাহলে যার আর বেশি মানে আর যার কম তার টর্ক কম, আর লেস তার লেস, তাই তো? তাহলে এখানে অ্যান্সার কি হবে বল? আর কার কম আছে? আর কার কম আছে? দেখ সি এর কম আছে, তাহলে লিস্ট মোমেন্ট কে ক্রিয়েট করবে? সি ক্রিয়েট করবে, বুঝতে পারলি? সবগুলো পারপেন্ডিকুলার, দেখ মোটামুটি ভাবে পারপেন্ডিকুলার, আরে পারপেন্ডিকুলার না হলে অঙ্কটা করাই যাবে না, কি রে, তাই তো? সাবাস, এ হবে, তাহলে একই লিখবি, টাউ প্রপোর্শনাল টু আর, সো এ হ্যাজ গ্রেটেস্ট মোমেন্ট। নেম দ্য ফোর্সেস প্রডিউসিং ক্লকওয়াইজ এন্ড অ্যান্টি ক্লকওয়াইজ। সবসময় মনে রাখবি যেদিকে পাইভট করা থাকে না সেই দিকে ঘোরাতে চায়, তো এ চাইবে এদিকে ঘোরাতে, এ চাইবে এদিকে ঘোরাতে, এই সি চাইবে এদিকে ঘোরাতে, বুঝলি? এটা টেন্ডেন্সি, এটা হচ্ছে ঘোরানোর টেন্ডেন্সি। তাহলে ক্লকওয়াইজ কে চাইছে বল? ক্লকওয়াইজ কে চাইছে? এ আর বি চাইছে, obviously অ্যান্টি ক্লকওয়াইজ সি। মনে রাখবি পাইভট যেদিকে থাকে সেদিকে ঘোরাতে চায়। আচ্ছা, আর কি বলেছে? হোয়াট ইজ দ্য রেজাল্ট্যান্ট টর্ক বল? এটাই দরকারি জিনিস, রেজাল্ট্যান্ট টর্ক কি হবে? ক্লকওয়াইজ মানে নিশ্চয়ই মনে আছে, ক্লকওয়াইজ মানে নেগেটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ মানে পজিটিভ।
বল করে বল একদম রেজাল্ট বল। টর্ক কিন্তু ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স, মাথায় রেখে। তিনটের জন্য নেট টর্ক, রেজাল্ট্যান্ট মানে নেট টর্ক ক্যালকুলেট। -44 ও এমজি করা আছে। আচ্ছা ঠিক আছে, করাগুলো আচ্ছা চারেরটা এখানে অ্যান্সার লেখা আছে 4.4 আসছে ক্লকওয়াইজ। আচ্ছা যেটা অ্যান্সার আছে ওটা আমি মুছে দেবো না, ঠিক আছে, যেটা আমরা করলাম সেটা রাখবো। ক্যালকুলেশনটা দেখ, 4 নম্বরে ক্যালকুলেশনটা দেখ, 4 নম্বরে 4.4 আসছে, ঠিক আছে, ক্যালকুলেশনটা দেখ এইটা করলি কিনা দেখে না একবার, দেখ চেক কর। তোর চরণ দুটো একটু দিয়ে জামা, পয়েন্ট আছে, পয়েন্ট হাত বাদ দিয়ে দিলি কে রে? ফোর্স আচ্ছা টাউ এ ক্লকওয়াইজ বানাচ্ছে মাইনাস হবে, তাই করেছি দেখ। টাউ বি ক্লকওয়াইজ বানাচ্ছে মাইনাস করেছি, টাউ সি অ্যান্টি ক্লকওয়াইজ বানাচ্ছে, দেখ পজিটিভ করা হয়েছে, নেগেটিভ করা হয়েছে, নেগেটিভ করা হয়েছে, পজিটিভ করা হয়েছে। এবার তো ক্যালকুলেশন 4 9 36 3.6 4 8 32 3.2 4 6 24 2.4 করে দেখ নেগেটিভ আসছে, নেগেটিভ নেগেটিভ তো, তাহলে নেগেটিভ মানে আমি নেট টর্ক কি বলবো, নেট টর্ক বলবো, নেট টর্ক বলবো ক্লকওয়াইজ। ঠিক আছে, কি মনে রাখবি এখানে, রিমেম্বার টাও is a vector quantity, so giving its clockwise or anti-clockwise direction is compulsory, লিখে দিতেই হবে, ঠিক আছে, ক্লক না অ্যান্টি বলতেই হবে, না তো ভেক্টরের কোনো ভ্যালু নেই না, ডিরেকশন ছাড়া কোনো তো মিনিং দাঁড়াবে না। ঠিক আছে বস, ফ্যান্টাস্টিক। চলিয়ে আচ্ছা এই আজকে সেশন ছিল, লাস্টে আমি দুটো সাম বা একটা সাম অ্যাড করে দেবো, এই দুটো পেজে আমি ফাঁকা রেখেছি, ঠিক আছে, করে পাঠিয়ে দেবো। বেশ, ক্লাস শেষ নয়, এবার আসল কথা শুরু হচ্ছে, শোন এবার মন দিয়ে শুনে নে, নেক্সট 5 থেকে 7 মিনিট। ইয়াস, ড্রিম বিগ, ওয়ার্ক হার্ড। এই দেখ ছবি দেখ, ফোর্স অ্যাপ্লাই করছে, ইয়াস ইয়াস, দুই ছোকরা মিলে ফোর্স দিচ্ছে, শানদার। দেখ ভালো করে মন দিয়ে শুনে নে কিন্তু, ঠিক আছে, এই লাস্ট 10 মিনিট যেটা বলবো সেটা এন্টায়ার ক্লাস 10 কাজে লাগবে, এন্টায়ার ক্লাস 10 এটাই মেন তোর মোটিভেশন বল, যা বলবি হবে পুরো ইয়ার জুড়ে। ফার্স্টে খাতা এবং এক্সাম কি করবে, ফার্স্ট অফ অল কপিসটা বলে দিই। ফিজিক্সের ক্ষেত্রে কি, একটা হচ্ছে ক্লাস ওয়ার্ক, হোমওয়ার্ক, ডিপিপি, ইন্টারেস্টিং নিউমেরিক্যাল সিটের একটা খাতা, আর সেকেন্ড হচ্ছে যেটা আমাদের জিএসটি এক্সাম হয়, জেনারেল স্কিল টেস্ট বোর্ড লেভেল এক্সাম, তার জন্য একটা খাতা, ব্যাস দুটো খাতা এনাফ। ফিজিক্সের জন্য সেপারেট 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 ফর ফিজিক্স, সেপারেট থাক নালে গুলিয়ে যাবে। নাম্বার 2 এক্সামস, যারা অলরেডি পড়ে তারা জানে, যারা পরে ভর্তি হবে ভিডিও দেখছো
তাদের জন্য ফার্স্ট চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ টেস্ট হবে 10 মার্কসের। আর সেকেন্ড হচ্ছে জিএসটি জেনারেল স্কিল টেস্ট 20 মার্কসের। ফিক্সড একদম, এটা ফিক্সড। আচ্ছা, এরপর থেকে হবে মান্থলি টেস্ট। ওই মাসে যা করানো হয়েছে সেটা মান্থের শেষে, লাস্ট ডেজ অফ দ্য মান্থ, লাস্ট ডেজ বলবো না, লাস্ট স্যাটারডে সানডে, লাস্ট স্যাটারডে অ্যান্ড সানডে অফ দ্য মান্থ। প্রত্যেক মাসে শেষ স্যাটারডে সানডে করে মান্থলি টেস্ট হবে। এগুলো জানো, গ্র্যান্ড মহালয়া টেস্ট, গ্র্যান্ড দিওয়ালি টেস্ট, গ্র্যান্ড নিউ ইয়ার টেস্ট, এগুলো একাডেমিক বড় টেস্ট। এখানে 80% অ্যাবাভ পে এন্টায়ার ক্লাসের মধ্যে, শুধু তোমার ব্যাচে নয়, এন্টায়ার ক্লাসের মধ্যে ফার্স্ট, সেকেন্ড অ্যান্ড থার্ড হতে হবে, তাহলে রিওয়ার্ড আমাদের তরফ থেকে রিওয়ার্ড পাবে, এটা বলা হলো। ঠিক আছে। আচ্ছা, এক্সাম ডেজ অলওয়েজ স্যাটারডে অ্যান্ড সানডে হবে। ক্লাসের টাইমে এক্সাম হবে না, স্যাটারডে সানডে করে টাইম স্লট থাকবে, অনেক টাইম স্লট থাকে, 10টা 12টা 8টা 4টে 6টা 8টা, সেই স্লটেই এক্সাম দিতে হবে, স্যাটারডে সানডে করে এক্সাম স্লট থাকবে। এটা হলো। এখান থেকে কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাস্য? না, চল নেক্সট। ক্লাস পিডিএফ আর ভিডিওস। ক্লাস পিডিএফ হচ্ছে প্রিন্টেড নোটস পাবে, যেটা এখন রিটেন ফরম্যাটে, যা আমি করালাম হোমওয়ার্কগুলো বাদ দিয়ে ওটা লেখা থাকবে, ওটা রিটেন ফরম্যাটে থাকবে। বস ওখানে বস, ওটা রিটেন ফরম্যাটে থাকবে, রাইট? প্রিন্টেড নোটস হবে যেটা রিটেন ফরম্যাটে থাকবে। এটা হলো। আচ্ছা, আর 2 নাম্বার হচ্ছে প্রিন্টেড নোটস থাকবে রিটেন ফরম্যাটে। হ্যাঁ, ক্লাস পিডিএফ থাকবে। ক্লাস পিডিএফ পাবে হচ্ছে তোমাদের নিচু ক্লাসের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপে, নিচু ক্লাসে হোয়াটসঅ্যাপ গ্রুপে তো পিডিএফ থাকছে। আর সমস্ত ক্লাস রেকর্ড হবে, অল ক্লাসেস will be recorded, সব রেকর্ড হবে, আমার সব ক্লাস রেকর্ড হবে, সেটা পাবে অন রিকোয়েস্ট। সাপোজ রিভিশন করছো, দরকার পড়লো, ক্লাস মিস হয়েছে, দরকার পড়লো, তখন ওটা চাইলে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এমনি রেকর্ডেড হয়ে সার্ভারে থাকবে। আর কি বলবো? আর এখানে কিছু নেই। চল, এই জায়গাটা ইম্পর্টেন্ট। এরপরে দুটো স্লাইড বেশ ভালো রকম ইম্পর্টেন্ট। 1 মিনিট দ্বারা চল, যেটা বলছিলাম, হ্যাঁ হ্যাঁ, এটা তো হয়ে গেছে, এটা হয়ে গেছে, এখানে বলার কিছু নেই। না, এটা তো তোদের না। এটা বলছিলাম। চল, স্টাডি টেকনিক দেখ, ফটাফট শুনে নে। যেহেতু এটা সামনে বোর্ডস আছে, ভাইটাল এক্সাম আছে, তো সাপোজ আমি একটা অ্যাপ্রক্সিমেট শিডিউল বলছি, যে সাপোজ 8 to 9 আওয়ার্স। স্টাডি টেকনিকটা হচ্ছে, সাপোজ এখানে ফিজিক্স পড়লি, কেমিস্ট্রি পড়লি, ম্যাথস পড়লি, সাপোজ এখানে সে বায়ো পড়লি,
এটা একটা স্লট, এটা একটা স্লট, বা এখানে সিভিক্স পড়লি, বা এখানে ধরে নে বেঙ্গলি পড়লি বা হিন্দি পড়লি, যেটা তোদের রয়েছে আইসিএসসি তে। আমার বলার বক্তব্য হচ্ছে, সাপোজ এখানে 3 আওয়ার্স করে দিবি, 3 আওয়ার্স 3 আওয়ার্স 3 আওয়ার্স। সাপোজ তোর কাছে দেখা গেল সারাদিনে স্কুল টিউশন করে 3 আওয়ার্স পড়ে রয়েছে, 3 ঘন্টা পড়ে আছে, তাহলে এখানে 1 আওয়ার্স করে দিয়ে দিবি, এটাতে 1 আওয়ার দিলি, এটাতে 1 আওয়ার, এটাতে 1 আওয়ার, আর এইটাতে দিয়ে দিলি 1 আওয়ার, রাইট? তাহলে তিনটে সাবজেক্টে ইকুয়াল টাইম দিবি। মানে আমি বলতে চাইছি যে পার ডে, আজকে দেখবি সাবজেক্টের স্ট্যান্ডার্ড বাড়বে, পার ডে 3টে করে সাবজেক্ট তোকে ফোকাসে রাখতে হবে, বুঝলি? তাহলে কি হবে, সাবজেক্টের হোমওয়ার্ক বা ব্যাকলগস গুলো জমবে না, জমবে না। একদিন একটা সাবজেক্ট করলি, আবার এক সপ্তাহ পরে অন্য সাবজেক্ট পড়তে বসলি, প্রবলেম হবে, অনেক কিছু মনে থাকবে না, অনেক কিছু মনে পড়বে না। ওই জন্য বেটার যেটুকু সময় পাবি, সাপোজ 2 ঘন্টা টাইম পেলি, সাপোজ তুই 2 আওয়ার্স পেলি, 2 আওয়ার্স এর মধ্যে ধরে নে 45 মিনিটস করে ডিভাইড করে নে, লাস্ট এটা ধরে নে 30 মিনিটস দিলি। এইভাবে এইভাবে তোকে টাইম ডিভাইড করে নিতে হবে, টাইম ডিভাইড করে নিতে হবে পড়ার জন্য। বাট পার ডে 3টে করে সাবজেক্ট পড়াটা বোর্ডের জন্য, বোর্ড লেভেলের জন্য কম্পালসারি, বোর্ড লেভেলের জন্য কম্পালসারি, ঠিক আছে? বোর্ড লেভেলের জন্য জিনিসটা খুব কম্পালসারি, পার ডে 3টে করে সাবজেক্ট, এবং চেষ্টা করতে হবে যাতে পড়া না জমে, নো ব্যাকলগস ক্রিয়েশন। সেটা কিসের হতে পারে, হোমওয়ার্ক হতে পারে, ডিপিপি হতে পারে, ক্লাস নোট হতে পারে, বা আমি আইএনএস দিলাম, ইন্টারেস্টিং নিউমেরিক্যাল সিট, ভালো ভালো নিউমেরিক্যালস থাকবে, সেটা এদের কোনোটাই ফেলে রাখলে হবে না, ঠিক আছে? এদের যে ব্যাকলগ যদি তৈরি হয়, তোকে মাথায় রাখতে হবে উইথিন 2 ডেজ কভার করতে হবে, আগামী 2 দিনের মধ্যে জিনিসটা সলভ করে নিতে হবে, নাহলে প্রচুর জমে যাবে, প্রচুর জমে যাবে, ঠিক আছে? এটা বল, এখান থেকে কোনো কোয়েশ্চেন, কোনো জিজ্ঞাসা? হ্যালো হ্যালো, নেক্সট, এটা আরো ইম্পর্টেন্ট, সব থেকে ইম্পর্টেন্ট আমার এই স্লাইডটা, ঠান্ডা মাথায় শোন, ফোকাস অ্যান্ড মাইন্ডসেট। যদি তুই এখন বড় হচ্ছিস, তোরা ক্লাস 10, স্বাভাবিক, এখন বয়সের একটা সময়, তো এই সময় ফোকাস আর মাইন্ডসেটটা স্ট্রং রাখাটা খুব জরুরি। একটা ট্রিমেন্ডাস ফোকাস সেট কর। কি ফোকাস? 95% ইন বোর্ডস, এটা একটা দারুণ ফোকাস। আর তো কোনো ফোকাসের ব্যাপার নেই, তাই না? আর তো কোনো বড় ফোকাস নেওয়ার ব্যাপার নেই। এই ফোকাসটা মাথার মধ্যে সেট কর, প্রেশার নিস না, আমি সেট করতে বলছি। ভাই একটা যখন জার্নিতে নেমেছিস, সেটা ভালোভাবে খেলতে হবে, সেটা ভালোভাবে খেলতে হবে, তাই তো? তাহলে সেই খেলার আলটিমেটলি আমি কি চাইছি সেখান থেকে, যখন একটা দল ম্যাচ খেলে কি এক্সপেক্ট করে, জিতবো। তাহলে তোদের ক্ষেত্রে ক্লাস 10 লেভেলে মোটিভ কি থাকবে, যে আমি বোর্ডসে 95% নিয়ে আসবো, বোর্ডসে 95% অ্যাবাভ নিয়ে আসবো, এটা টার্গেট, এটা নিজের কাছে টার্গেট, সেলফ টার্গেট, সেলফ টার্গেট, যে হ্যাঁ আমি নিজের কাছে টার্গেট নিচ্ছি, কাউকে দেখানোর জন্য নয়, কাউকে কিছু প্রুফ করার নেই, আমার নিজের বেস্ট দেয়াটা কাজ, সিম্পল। কারোর সাথে কোনো কম্পিটিশন নেই, সেলফ টার্গেট, নো কম্পিটিশন উইথ আদার্স। যে যাই বলুক তুই মাথায় রাখ, আমি নিজে কোনোদিন ওরকম ভাবে কম্পিটিশনের জন্য বিশ্বাসী নই, জাস্ট সেলফ ইমপ্রুভমেন্ট, সেলফ ইমপ্রুভমেন্ট। আমি স্কুল লেভেলে হয়তো 90 পেয়ে এসেছি, 60 পেয়ে এসেছি, ডাজন্ট ম্যাটার, বোর্ডসে আমি অল ইন্ডিয়া লেভেলে 95% নিজের জন্য নিয়ে আসবো, নিজেকে ইমপ্রুভ করে। দ্যাটস দ্য মোটিভ, দ্যাটস দ্য মোটিভ। এই ফোকাসটা চরম স্ট্রং করতে হবে,
স্ট্রং ফোকাস। আর এই ফোকাসটা স্ট্রং হবে মাইন্ডসেট থেকে। মাইন্ডসেট, মাইন্ডসেট কি? রিপিট the focus daily 7 to 8 times verbally প্রতিদিন 7 থেকে 8 বার নিজেই নিজের মনে বলবি ইয়েস, আমি 95% নিয়ে আসার জন্য যথেষ্ট ক্যাপাবল, আমি নিয়ে আসবো, আমি নিয়ে আসবো ফর মাই স্যাটিসফ্যাকশন, সেলফ ইমপ্রুভমেন্ট, সেলফ স্যাটিসফ্যাকশন। খেয়াল করবি, আমি কিন্তু কারোর সাথে কোনো কম্প্যারিজনে যাচ্ছি না, কারোর সাথে কোনো কিছু তুলনায় যাচ্ছি না, কোনো ঝামেলা নয়, নিজের সাথে নিজের কম্পিটিশনে যাচ্ছি আমি। আমার সেলফ স্যাটিসফ্যাকশন, আমার নিজেকে সেরা দেখার ইচ্ছা, আমার নিজেকে আরো বেটার থেকে বেটার দেখার ইচ্ছা, টেন্ডেন্সি, সেটা। আর মাইন্ডসেট স্ট্রং হবে রোজ মর্নিং এক্সারসাইজেস অ্যান্ড মেডিটেশন। সকালে উঠে কিছু, তোরা বাচ্চা মানুষ, টুকটাক এক্সারসাইজ, স্কিপিং वगैरह कुछ भी এক্সারসাইজের মধ্যে যোগা হতে পারে, জিম ফিম এখন দরকার নেই, স্কিপিং হতে পারে, যদি কারোর সুইমিং ক্লাস থাকে, এক্সেট্রা এক্সেট্রা করতে পারিস। মেডিটেশন কিছু না, চোখ বন্ধ করে ইনহেল অ্যান্ড এক্সেল, এগুলো সুন্দর লাইফস্টাইল। ফোকাস অন ইনহেল অ্যান্ড এক্সেল, ব্যাস 5 মিনিটস 5 মিনিট ইনহেল আর এক্সেলের উপর ফোকাস করবে, নিবি ছাড়বি, একদম একদম। থার্ড, মেক ইয়োর মাইন্ড কাম, একদম নিজের মাইন্ডকে শান্ত রাখ। ডোন্ট ইনভলভ yourself into unnecessary, বানান ভুল ঠিক করে নিস, ড্রামা and gossips। ফালতু আননেসেসারি ড্রামা বা আননেসেসারি গসিপে না নিজেকে ইনভলভ করবে না, সেটা স্কুলে হোক, পাড়ায় হোক, কোথাও হোক, দরকার নেই। কি হবে, লোকের বিষয়ে চর্চা করে কি হয়, সবাই তাই করে দেখবি, তাই না? অনেক সময় আমাদের ফ্যামিলি লোকও করে, কি লাভ হবে? যে যার মতো আছে লিড করুক না, আমি নিজের কাজটাই ফোকাস করি, আমি নিজের কাজটাই ফোকাস করি। সো ডোন্ট ইনভলভ ইয়োরসেলফ ইনটু আননেসেসারি ড্রামা, যেটা তোর ফোকাসের সাথে ম্যাচ করছে না, যেটা তোর ফোকাসের সাথে অ্যালাইন হচ্ছে না, ফরগেট দ্যাট। কি লাভ, কি হবে, কি হবে? 4 নম্বরটা খুব ভালো, কিপ 1 or 2 হ্যাবিটস, কোনো ভালো গুড হ্যাবিটসটা, এটা তোদের যার যেটা হ্যাবিটস আছে, কারোর বই পড়া হতে পারে, তোর যেমন ড্রয়িং আছে, কারোর ডান্সিং হতে পারে, এনিথিং 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 এনিথিং, ড্রয়িং, ডান্স, কি বলবো, খেলাও হতে পারে। এর জন্য, এই যে হ্যাবিটস এর জন্য না, একটা বা দুটো, একটা থাকলে ভালো, দুটো থাকলে ভালো, যা আছে এর জন্য পার ডে 30 to 40 মিনিটস এনাফ, এই মোমেন্টে এনাফ। সামনে বোর্ডস তো, ওই জন্য বলছি আমি। এই 30 to 40 মিনিটস কি করবে, তোকে রেজুভিনেট রাখবে, হ্যাপি রাখবে, খুশি রাখবে, তাই না? তুই আরো মাইন্ড ফ্রি হতে পারবি, চিল থাকতে পারবি, চিল থাকতে পারবি, ঠিক আছে? লাস্ট এখানে লেখার জায়গা নেই, আমি ওপরে লিখছি। 5 নম্বর, অলওয়েজ
রিল্যাক্স অ্যান্ড স্মাইল মোর। রিল্যাক্স কর, চিল থাক, ঠান্ডা মাথায় কাজ কর। তুই যত এই সমস্ত আননেসেসারি ড্রামা গসিপে ফোকাস করবি না, তত দেখবি মাইন্ড ডিস্টার্ব হবে। কিন্তু তুই যদি মেডিটেশন, ইয়োগা, নিজের ওপর ফোকাস করিস, তো রিল্যাক্স লাগবে, কারণ তুই নিজে ইমপ্রুভ করবি, তোর নিজের ভালো লাগবে, তোর নিজের গ্রোথে নিজের ভালো লাগবে। তো রিল্যাক্সে থাক যে ইয়েস এভরিথিং ইজ গোয়িং ফাইন, সবকিছু ঠিকঠাক চলছে, প্যানিকের করার কোনো দরকার নেই। ব্যাকলগ যদি তৈরি হয় দুদিনে কভার করে নে, ইটস পসিবল, পসিবল, ঠিক আছে? ব্যাকলগস দুদিনের চেষ্টা করে নে কভার করে নেবার, যদি না হয় আর একদিন এক্সট্রা নিয়ে নে, বাট হয়ে যাবে, হয়ে যাবে। চিল থাক, চিল থাক, হবে এভরিথিং। will happen and dreams or the dreams থাকে will be fulfilled if you are happy and calm. Yes, dreams fulfill হবে যদি আমরা খুশি থাকি, হ্যাপি থাকি এবং শান্ত থাকি। শান্ত মিন্স আননেসেসারি কিছুতে ফোকাস না করা। শান্ত মানে এই নয় যে ফ্যামিলির সাথে সময় কাটাবো না, বন্ধুদের সাথে সময় কাটাবো না, না না না, অবশ্যই। আমি তো লিখলাম এখানে প্লে, প্লে অবশ্যই অল্প সময়ের জন্য, অল্প সময়ের জন্য। ম্যাক্সিমাম সময়টা সেলফ ইমপ্রুভমেন্টের দিকে যাবে। আমার যে সেলফ টার্গেট আছে তার বিষয়ে চিন্তা করার জন্য আমি কাজে লাগবো, ব্যাস এটাই। বুঝতে পারলি? গুড। এইটুকুই বলার বক্তব্য, এইটুকুই বলার কথা ছিল। তো নেক্সট ক্লাসে আর আসবি, এসে অবশ্যই নোটসটা নিয়ে নিবি। পিডিএফ আমি পাঠিয়ে দিচ্ছি রাতে ক্লাসের পরে, এখানে আমি সামস অ্যাড করবো, ট্রাই করে নিবি, ঠিক আছে? আর পারলে যেহেতু নোটস তুই পরে পাবি, তাহলে পিডিএফ দেখে ইম্পর্টেন্ট কিছু কথা, এই যে বললাম ক্লাস ওয়ার্ক কপি, এতে লিখে রাখ ইম্পর্টেন্ট ফর্মুলাস, প্রিন্সিপাল অফ মোমেন্ট, তাহলে কি হবে মাথায় স্টোর থাকবে। কারণ তুই সেই ফ্রাইডে স্যাটারডে করে আসবি, তো তখন জিনিসটা মাথা থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে? ঠিক আছে, চল তাহলে দেখা হবে। কালকে তো কেমিস্ট্রি আছে না? চলো কালকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আজকে কি ছিল? আজকে কেমিস্ট্রি ছিল। ও আজকে তো টিউসডে, আজকে তো কেমিস্ট্রি ছিল। আচ্ছা ঠিক আছে, নেক্সট ক্লাসে তাহলে আমি ওটা কেমিস্ট্রি করিয়ে দেবো, ঠিক আছে? টিউসডে কেমিস্ট্রি ছিল। হ্যাঁ ঠিক আছে, চল নেভার মাইন্ড, সেই তো আমিই করাবো, অল্টারনেট করে করিয়ে দেবো। ঠিক আছে বস, চলো আজকে যাত্রা বলে এখানেই শেষ হচ্ছে। ভালো থাকো, সুস্থ থাকো, চিল থাকো। চলো, থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই বাই, এন্ড টেক কেয়ার। चलिए, धन्यवाद, नमस्कार, थैंक यू सो मच, विश यू ऑल द वेरी बेस्ट, कीप स्माइलिंग, थैंक यू, थैंक यू, थैंक यू, टाटा, टेक केयर।